বহুল প্রতীক্ষার পরে সুপারস্টার রাভি তেজা অভিনীত ইরুমুদি মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা স্কুলের দৃশ্য। সেখানে একটা ক্লাসের মধ্যে ঢুকে পড়ে এক শিক্ষিকা। তাকে দেখে কেন জানি সবাই অনেক ভয় পাচ্ছিল। তারপর তিনি একটা মেয়েকে ডেকে বাহিরে আনেন আর ওর উপরে শুরু করে দেন পাশবিক নির্যাতন। এই ব্যাপারটা পর স্কুলের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কিন্তু এই শিক্ষিকাটা এতটাই খারাপ ছিল যে তার মুখের ওপরে কারো কথা বলার কোনো সাহসই ছিল না। এই জন্য সবাই চুপচাপ সেখানে দাঁড়িয়ে থেকে এই ব্যাপারটা শুধু দেখছিল। এই ব্যাপারটাতে সেই মেয়েটা অনেক লজ্জিত হয়ে যায়, সাথে সে প্রচণ্ড কান্নাও করতে থাকে। পরদিন সকালবেলাতে যখন স্কুলের দপ্তরি এসে ক্লাসরুমের দরজাটা খোলে, তখন দেখতে পায় সেই মেয়েটার মৃত অবস্থায় ঝুলে আছে। এই ব্যাপারটা দেখে তো গোটা স্কুলের মধ্যে সবাই ভয়ে কেঁপে উঠেছিল। তার পরপরই সেই ম্যাডামকে অবশ্যই কাজের জন্য ডেকে নিয়ে গিয়ে 1 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। কাহিনীটা শিফট হয়, দেখা যায় একটা গ্রাম। সেই গ্রামের মধ্যে যখন একটা গাড়ি ঢুকছিল, ঠিক তখনই একজন গিয়ে সেই গাড়ির লোকটাকে অন্য একটা রাস্তা ব্যবহার করতে বলে এবং গ্রামের মধ্যে দিয়ে হর্ন না বাজানোর উপদেশ দেয়। সাথে জানায় ত্রিনাথের মেয়ে নাকি ঘুমিয়ে আছে। তখন সে ওর কথা মতো পাশ রাস্তাটা ব্যবহার করে এবং চলে যায়। তার পরপরই দেখা যায় সেখান দিয়ে আরও একটা ট্রাক ঢুকে পড়ে। আগের গাড়িটার মতো এই গাড়িটাকেও একই কথা বলে সেই লোকটা, কিন্তু এই ড্রাইভারটা ছিল একটাও ডান পিটে স্বভাবের। এই জন্য সে কোনোভাবেই ব্যাপারটা মানতে চায় না এবং গ্রামের ভেতর দিয়েই ঢুকে যায়, সাথে অনেক জোরে জোরে হর্নও বাজাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একজন চলে আসে এবং ওকে মারধর করতে শুরু করে দেয়। এই লোকটা কেনই বা একে মারধর করছে আর কেনই বা এই গ্রামের মধ্যে দিয়ে হর্ন বাজানোটা নিষেধ, সেটা একটু সামনের দিকে গিয়েই জানতে পারা যাবে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। এই গ্রামে একটা বড় মন্দির আছে। সেখানে আয়াপ্পা নামের ভগবানের পুজো করা হতো। এই মন্দিরের বড় পণ্ডিত হচ্ছে গোপীরাজু। এখানেই প্রথমবারের মতো দেখা যায় ত্রিনাথকে। সে আসলে এখানে পুজোতে গান গেয়ে সাহায্য করত। এখানে প্রতি বছরই 41 দিনের একটা পুজো হতো। খুব সুন্দর মতোই সেটাও চলছিল এই বছরেও। এখানে পুজোর কার্যক্রম শেষ করে এই ত্রিনাথ চলে আসে তাদের গ্রামে। গ্রামে আসার পরপরই সে প্রথমে লাল পানি পান করে। এটা ছাড়া তার যেন একদমই চলে না। কিন্তু এই গত 41 দিনে তার এই লাল পানি পান করাটা ছিল একদমই নিষেধ। এরপরে সে তার বাড়িতে ফিরে আসে। ওর পরিবারের সদস্য টোটাল 3 জন, বউ কাভেরি এবং তার মেয়ে মণিকান্তা। ওর পরিবার ছিল খুবই হাসি খুশি এবং সুন্দর একটা পরিবার। ত্রিনাথ তার মেয়েকে খুব বেশি ভালোবাসত। তার মেয়ের আবার একটা স্বভাব ছিল যে বাবাকে সে কিছু না বলে একদমই থাকতে পারত না। তখন সে ওর মেয়েকে জিজ্ঞাসা করে যে এই কয়দিনে কি কি ঘটেছে সে যখন বাহিরে ছিল। তখন মণি তার বাবাকে একটা ব্যাপার সম্পর্কে বলতে থাকে। এই গ্রামে আবার ইয়ারাজি নামের একজন থাকতো। তার ছেলের নাম ছিল নাগুল্লা। ওরা বাবা ছেলে দুজনেই ছিল খুবই খারাপ প্রকৃতির মানুষ। নাগুল্লা নাকি কিছুদিন আগে একটা মেয়ের সাথে অনেক খারাপ আচরণ করেছিল। পুরো গ্রামের সামনে তার কাপড় চোপড় ছিঁড়েও ফেলেছিল। এই কথাটা শোনা মাত্রই অনেক রাগান্বিত হয়ে যায় ত্রিনাথ। ওকে মাথা গরম করতে একদমই বারণ করে গোপীরাজ এবং তার বউ, কিন্তু কোনো কথাই যেন শুনতে নারাজ ত্রিনাথ। এই গ্রামের প্রত্যেকটা মেয়ের মধ্যেই নাকি সে তার নিজের মেয়ের চেহারাটা দেখতে পায়। এই জন্য কোনো মেয়ের সঙ্গে যদি খারাপ কিছু ঘটে তখন তার মাথাই নষ্ট হয়ে যেত। এজন্য কারো কথা না শুনেই বেরিয়ে পড়ে সেই বজ্জাত লোকটাকে মারার জন্য। বাজারের মধ্যে গিয়েই তাকে খুঁজে পায় এবং মারধর করতে শুরু করে দেয় ত্রিনাথ। তার সাথে তার সাঙ্গুপাঙ্গ ছিল, ওদেরকেও প্রচণ্ড মারধর করছিল ত্রিনাথ। এই ব্যাপারটা দেখে সেখানে অনেক মানুষ জমায়েত হয়ে গিয়েছিল। এমনকি নাগুল্লুর তো জামা কাপড়ও সব খুলে ফেলেছিল, যেমনটা ওই মেয়ের সাথে করেছিল সে। এই ব্যাপারটাতে সবাই ওদের নিয়ে হাসাহাসি করছিল। নিজের এই অপমানটা সে কোনোভাবেই সহ্য করতে পারে না। তার পরপরই দেখা যায় ত্রিনাথ আসলে কলার চাষ করত। ওদের সেই বাগানে আবার এসেছিল গোপীরাজু তার পরিবার নিয়ে। গোপীরাজুর মেয়ের নাম গায়ত্রী। সে হাই স্কুলে পড়াশোনা করত। আসলে ওদের দুই পরিবারের মধ্যে সম্পর্ক ছিল অনেক ভালো। অল্প কিছুদিন পরেই ত্রিনাথের অ্যানিভার্সারি। এজন্য সে তার বউকে কথা দেয় যে সে এই দিনে কোনো প্রকার কোনো লাল পানি পান করবে না। এরপর দেখতে দেখতেই চলে আসে ওদের অ্যানিভার্সারি। আসলে ওদের পারিবারিক বন্ধন ছিল অনেক গভীর। ভালোবাসার কোনো কমতিই ছিল না ওদের পরিবারের মধ্যে। অন্যদিকে দেখা যায় একটা মুরগির ফার্মে কাজ করত কয়েকজন ছেলে। তাদের মধ্যে আজকে শুধু কাজ এসেছিল মাত্র একজন। তখন মালিক তাকে জিজ্ঞেস করে যে কেন ওরা আসেনি।
সে অবশ্য একটা সুতা দিয়ে বলে যে ওরা ব্যস্ত আছে, এর জন্য আজকে আসতে পারেনি, আর কারো কারো শরীর খারাপ। তারপর সেখান থেকে একটা মুরগি ধরে নিয়ে চলে আসে ওই আড্ডার জায়গায়। দেখা যায় সেখানে আরো 3জন লোক ছিল। ওদের দেখেই বোঝা যাচ্ছিল এরা কোনো ভালো প্রকৃতির মানুষ নয়। একজন তো মাত্র বাথরুম থেকে একটা খারাপ ম্যাগাজিন হাতে করে বের হচ্ছিল। তখন আরেকজন আবার ওর এই ব্যাপারটা দেখে বলে ওঠে, এর মাথা তো নষ্ট হয়ে গেছে, একে একটা মেয়ে খুঁজে দিতে হবে খুব জলদি। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একটা রাস্তার মধ্যে দিয়ে একটা বাস যাচ্ছিল। সেই বাসের মধ্যে হাই স্কুল পড়ুয়া কয়েকজন মেয়ে গল্পগুজব করছিল। একটা জায়গায় এসে ওরা নেমে পড়ে গাড়ি থেকে। এখান থেকে ওদের গ্রামটা প্রায় 4 কিলোমিটার দূরে। এই জন্য তারা এসে সেখানে সাইকেল রেখে তারপর বাসে করে স্কুলে যেত, কারণ ওদের স্কুলটা ছিল অনেক দূরে। সেখানে পাশে যাত্রী ছাউনিতে বসেছিল ওই 4জন দুষ্টু লোক। মেয়েগুলো যখন তাদের সাইকেল নিতে যায় তখন দেখতে পায় ওদের সবার সাইকেলেই পাংচার করা। তখন ওরা বুঝতে পারে যে এই 4জন দুষ্টু লোকই হয়তোবা এই ব্যাপারটা ঘটিয়েছে। তখন ওদের মধ্যকার একজন আবার সেই 4জন লোককে অনেক কথা শোনাতে থাকে। এই ব্যাপারটাতে ওরা আবার খানিকটা রাগান্বিত হয়ে যায় এবং ওদেরকেও আজে বাজে কথা বলে। এদের চাহনি ছিল অনেক বাজে, দেখেই বোঝা যাচ্ছিল ওরা খারাপ কিছু করতে চাইছিল এই মেয়েগুলোর সঙ্গে। একজন তো ওই লোকটাকে বলেই ফেলেছিল যে তোর কি পছন্দ হয় এই মেয়েটাকে। এজন্য ওরা খানিকটা সেখানে ভয় পেয়ে গিয়েছিল এবং কথা না বাড়িয়ে সেখান থেকে গ্রামের উদ্দেশ্যে সাইকেলগুলো নিয়ে হাঁটতে হাঁটতে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসে গ্রামের কাছাকাছি। তখন সেখানে একটা চায়ের দোকানেই বসেছিল গোপীরাজু এবং তার সাথে ছিল আরও অনেকগুলো লোক। এই 3টা মেয়ের মধ্যে একটা ছিল গোপীরাজুর মেয়ে গায়ত্রী। তখন ওদের সাথে বাস স্ট্যান্ডে কী যে ঘটেছে এইগুলো ওনাকে সবকিছু খুলে বলে। এই ব্যাপারটাতে অনেক চিন্তিত হয়ে পড়ে সেখানে থাকা সবাই সাথে গোপীরাজুও। ওরা যখন এইসব ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে তারা গাড়িটা নিয়ে চলে আসতেছিল ত্রিনাথ। তখন আবার গোপীরাজু তার মেয়েটিকে আগে থেকেই ওয়ার্ন করে যে যেন সে ত্রিনাথকে কিছুই না জানায়, কারণ যদি জানায় তাহলে হয়তোবা ত্রিনাথে গিয়ে তাদেরকেও মারধর করবে এবং হয়তোবা একটা বড় মাপের ঝামেলাও হয়ে যেতে পারে। এখানে আসার পরে সবার সাইকেলের চাকা পাংচার দেখে ত্রিনাথ তো জিজ্ঞেস করে বসে যে কি হয়েছে, কিন্তু যেহেতু বাবা বারণ করেছিল এর জন্য ওরা আর কিছুই বলে না, আর জানায় গরমের জন্য হয়তো এমনটা হয়েছে। তখন ত্রিনাথও কিছু বুঝতে পারে না, সেখানে থেকে ওদের খানিকক্ষণ কথা বলে চলে যায় তার মেয়েকে সাথে নিয়ে। আসলে ত্রিনাথ যেখানেই যেত প্রায় সকল জায়গাতেই ওর মেয়ে ওর সাথেই থাকতো। রাস্তাতে যে সমস্যাটা হচ্ছে এই ব্যাপারটা তো সমাধান করতে হবে। এই জন্য পরদিন সকালবেলাতেই গোপীরাজু চলে আসে ওদের এলাকার এমএলএর কাছে। তখন এখানে এসেই ওকে ওদের সমস্যার কথাটা বলে। এগুলো শুনে বুঝি জানায়, আসলে আপনাদের গ্রামে একটা স্কুল করে দেব এটা তো আমার একার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়, তবে আমি এটা করতে পারি যে বাস যেন আপনাদের গ্রাম পর্যন্ত যায় সেটা আমি ব্যবস্থা করে দিতে পারি। এই কথাটা শুনে ওরা তো খুবই খুশি হয়ে গিয়েছিল। আসলে এটুকু কাজ হলেই মোটামুটি ওদের সমস্যাটা এখনকার মতো সমাধান হয়ে যাবে। পরদিন সকালবেলাতেই গ্রামের পাশের ডোবা থেকে একজন পানি নিতে এসেছিল। পানি নেওয়ার সময় সে হঠাৎ করেই খেয়াল করে পানির মধ্যে একটা লাশ ভাসতেছে। এই ব্যাপারটা দেখে তো সে অনেক ভয় পেয়েছে এবং চিল্লাচিল্লি করতে করতে গ্রামের দিকে ছুটে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেক মানুষ জমায়েত হয়। আসলে এটা একটা মেয়ের লাশ। গতকাল বাস স্ট্যান্ডে যে মেয়েটা ওই দুষ্টু লোকদের সঙ্গে কথা বলেছিল এটা হচ্ছে সেই মেয়েরই লাশ। তাহলে কি ওরাই ওকে এভাবে মেরে ফেলেছে? ব্যাপারটা দেখে তো পুরো গ্রাম একদম থমকে গিয়েছিল। কি করবে ওরা কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না। গায়ত্রী এসে তো এটা দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তার পরপরই দেখা যায় সেই 4জন লোকও এখানে আসে এবং কেমন যেন একটা ইভিল হাসি দেয়। পুরো গ্রাম যেন একদম থমকে গিয়েছিল এই ব্যাপারটা দেখে। ওদের গ্রামে তো কিছুদিন আগেও এমন কোনো ঘটনাই ঘটতো না, একদম শান্তশিষ্ট ছিল ওদের এই গ্রামটা। এরপর কেটে যায় আরও কয়েকদিন। ত্রিনাথের মেয়ে মনি প্রাইমারি স্কুল পাশ করে। ওকে তো প্রথমে হাই স্কুলে পড়াতেই চাইছিল না ত্রিনাথ, কিন্তু যেহেতু বাস এখন ওদের গ্রাম পর্যন্ত আসবে এর জন্য ওকে ভর্তি করিয়ে দেয় একটা হাই স্কুলে। আজকে প্রথমবারের মতো স্কুলে যাবে মনি। গায়ত্রী ওকে সাথে করে নিয়ে স্কুলে যায়। স্কুলে যাওয়ার পরে স্কুলটা খুবই পছন্দ হয় মনির কাছে। এরপর দুজন আর নিজ নিজ ক্লাসরুমের মধ্যে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় গায়ত্রীর ক্লাসে এসে উপস্থিত হন সেই ম্যাডাম যাকে সিনেমার প্রথমেই দেখা গিয়েছিল। আসলে ইনি সেই বজ্জাত ম্যাডাম। ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল তার মানসিক হয়তোবা কোনো সমস্যা রয়েছে, আর ওনার 1 বছর এখনো পূর্ণ হয়নি। কয়েকদিন পরেই ওনার সাসপেনশনটা কে যেন উঠিয়ে নিয়েছে। তখন তিনি ক্লাসরুমের মধ্যে ঢুকেই সবাইকে এসে বলতে থাকেন, আমি না থাকাতে হয়তোবা তোমরা এতদিন খুব মজাতেই ছিলে তাই না? আমার সাসপেনশনটা উঠে গেছে আর আমি চলে এসেছি। এরপর সবার রেজাল্টটা তিনি দেন।
আর কয়েকজনকে সিলেক্ট করে একটা স্পেশাল ক্লাসের জন্য। আসলে এরাই ছিল এই ক্লাসের টপার। এদেরকে তিনি তার বাড়িতে নিয়ে গিয়ে স্পেশাল ক্লাস করাবেন বলে জানান। এর মধ্যেই গায়ত্রীর নামও ছিল। ক্লাস শেষ করে যখন ম্যাডাম চলে যাচ্ছিল তখন গায়ত্রী ওনার কাছে গিয়ে বলে, ম্যাম, স্পেশাল ক্লাস করব এতে কোনো আমার সমস্যা নেই, কিন্তু তাহলে তো আমি আমার বাসটা মিস করে ফেলবো। তাহলে আমি বাড়ি কিভাবে যাব যদি রাত হয়ে যায়? এই কথাটা শুনে ম্যাডাম ওকে বলে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু ক্লাসটা তোমাকে কিন্তু করতেই হবে, কারণ এটা তোমার জন্য খুবই স্পেশাল হবে। যদিও ব্যাপারটা একদমই ভালো লাগছিল না গায়ত্রীর, কিন্তু তাকে তো ভালো রেজাল্ট করতে হবে, এই জন্য ম্যামের প্রস্তাবে সে রাজি হয়ে যায়। সেদিন স্কুল থেকে যখন ওরা সবাই একসাথে ফিরছিল তখন গায়ত্রীর মন ছিল অনেক খারাপ। আসলে ওর পিরিয়ড হয়েছিল। ওর মন ভালো করার জন্য বিভিন্ন কথাবার্তা বলছিল মনি। কিছুক্ষণ এভাবে চলার পরে হঠাৎ করেই সেই 4 জন দুষ্টু লোক এসে বাসটার মধ্যে উঠে পড়ে এবং ওদের সাথে বাজে ব্যবহার করতে শুরু করে দেয়। ওদেরকে উল্টাপাল্টা প্রস্তাবও দিচ্ছিল। গায়ত্রীর মাথা থেকে একটা ফুল খুলে নিয়ে তাকে দেয় এবং বলে, আমার ভাই তোমাকে ভালোবাসে, কালকের মধ্যে এটার রেজাল্ট কিন্তু আমার চাই, আর রেজাল্টটা যেন হাতে হয়, নাহলে কিন্তু ঝামেলায় তোমরাই পড়বে। এই ব্যাপারটা কোনোভাবেই ভালো লাগছিল না ওদের কারোরই। তারপর কোনো মতে সেখান থেকে বাড়িতে এসে ফিরে গায়ত্রী আর তার বাবাকে সবকিছু খুলে বলে। সাথে পুলিশ কমপ্লেন করতে চায়, কারণ এতদিন তো ওই বজ্জাত লোকগুলো যাত্রী ছাউনিতে বসে এদের সাথে খারাপ ব্যবহার করত। আর এখন যেহেতু বাসটা তাদের গ্রাম পর্যন্ত আসে, এর জন্য বাসের ভেতরেই ওরা উঠে উঠতে শুরু করেছে। কিন্তু গোপীরাজ তার মেয়েকে বলে, থানায় তো কোনোভাবেই যাওয়া পসিবল না, তাহলে গ্রামে আমাদের ইজ্জত আর কিছুই থাকবে না, আর এগুলো নিয়ে চেপে যাওয়াই ভালো হবে। হয়তোবা কিছুদিন ওরা তোমাকে জ্বালাতন করবে, তারপর সবকিছু আবার ঠিক হয়ে যাবে প্রথমকার মতো। তবে এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না গায়ত্রী। এদিকে রাত্রেবেলাতে একই বিছানায় ঘুমানোর জন্য শুয়েছিল ত্রিনাথ, তার বউ এবং তার মেয়ে। ত্রিনাথ তখন তার মেয়েকে জিজ্ঞাসা করে, আজকে তোমার প্রথম দিনটা স্কুলে কেমন কাটলো? মেয়েটা সারাদিন খুব ভালোভাবেই কথা বলে, কিন্তু যখন তারা বাসে করে আসতেছিল তখন যে কি ঘটেছিল সেটাও সে বাবাকে জানায়। এই কথাটা শুনে তো খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল ত্রিনাথ। তখন সে তার মেয়ে মনিকে জিজ্ঞাসা করে, ওরা দেখতে কেমন ছিল? মনিও তখন সবকিছু খুলে বলে বাবাকে যে তারা দেখতে কেমন ছিল। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে তখনই সেখান থেকে উঠে চলে যেতে থাকে ত্রিনাথ। ওর বউ তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু লাভ তেমন একটা হয় না। বউয়ের কোনো কথা না শুনেই ঘর থেকে বেরিয়ে যায় ওদেরকে খোঁজার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই একজনকে নিয়ে চলে আসে একটা জঙ্গলের মধ্যে। তখন সেখানে গিয়ে একটা ভাঙাচোরা বাড়ি দেখিয়ে বলে ওরা এখানেই থাকে। তারপর ত্রিনাথ সেখানে ঢোকে। কিছুক্ষণের মধ্যেই বাইরে থাকা সেই লোকটাকে অ্যাটাক করে বসে সেই 4 জনের একজন। এই ব্যাপারটা শুনতে পেয়ে ত্রিনাথও বাইরে চলে আসে। তারপর আবার ওকেও অ্যাটাক করে। এরপর শুরু হয়ে যায় ওদের মধ্যকার তুমুল ফাইট। তবে ত্রিনাথ ওদের সবাইকে একদম কুত্তা মারা মারছিল। যদিও ওরা 4 জন ছিল, তারপরে ত্রিনাথের সাথে কোনোভাবেই তারা পেরে উঠছিল না। অনেকক্ষণ ওদেরকে মারধর করার পরে সবাইকে উল্টো করে টানিয়ে দেয় ত্রিনাথ আর বলে, এরপর যদি আমাদের গ্রামের কোনো মেয়ের দিকে তোরা চোখ তুলে তাকাস তাহলে কিন্তু আমি তোদেরকে একদম জানেই মেরে ফেলবো। এবার তো শুধু তোদেরকে মারধর করে ছেড়ে দিয়ে যাচ্ছি, তো কথাটা যেন তোদের মনে থাকে। এটা বলেই সেখান থেকে চলে যায় ত্রিনাথ। পরদিন সকালবেলাতেই দেখা যায় ত্রিনাথের বাড়িতে চলে আসে গোপীরাজু। ওই সময়টাতে ত্রিনাথ তার মেয়ে মনিকে খাবার খাইয়ে দিচ্ছিল এবং স্কুলের জন্য তাকে রেডি করছিল। এখানে এসে তো ত্রিনাথকে যা ইচ্ছে তাই বলতে শুরু করে দেয় গোপীরাজু। ওরা তো বাসের মধ্যে জ্বালিয়েছিল আমার মেয়েকে, তাহলে কেন তুমি ওদেরকে মারধর করতে গেলে? এরপরে যদি আমার মেয়ের সাথে উল্টাপাল্টা কিছু ঘটে তাহলে এর দায়ভার কে নেবে? তুমি কি নিবে? তোমার এই ব্যাপারটা আমার কোনোভাবেই ভালো লাগেনি, আর তুমি তো এই কাজটা করার কোনো রাইটসও রাখো না। এই কথাগুলো শুনে অনেক কষ্ট পেয়ে গিয়েছিল ত্রিনাথ আর বলতে থাকে, আমি গায়ত্রীকে আমার নিজের মেয়ের মতোই দেখি, এজন্যই আমি এমনটা করেছি। এই কথাটা বলেই অনেক অভিমান করতে থাকে ত্রিনাথ। তখন অবশ্য গোপীরাজু বুঝতে পারে যে তার ভুল হয়ে গেছে। এই জন্য সে বলে, আসলে আমার এমনটা করা উচিত হয়নি তোমার সাথে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে যদি আমার মেয়ের সঙ্গে তারা কিছু করে এই ভয় থেকে আমি তোমাকে এতগুলো কথা শুনিয়েছি। আমিও খুব ভালো করেই জানি যে আমার মেয়ের জন্য তুমি সবসময় ভালোই চাও। শুধু আমার মেয়ে না, এই গ্রামে যতগুলো মেয়ে আছে সবার জন্যই তুমি ভালোই চাও, আর তুমি হচ্ছ আমাদের একমাত্র ভরসা। তখন অবশ্য ওদের দুজনের মধ্যকার সবকিছু আবার ঠিকঠাক হয়ে যায়। পরদিন বিকেলবেলাতে ত্রিনাথ চলে আসে তার মেয়েকে স্কুল থেকে নেওয়ার জন্য। তখন মনি তার বাবাকে বলে, চলো না আমরা একটু গায়ত্রী আপুকে দেখে যাই। এরপর অবশ্য একজনকে জিজ্ঞাসা করে যে গায়ত্রী কোথায়। সে তখন জানায় স্পেশাল ক্লাস করছে। এটা শুনে ত্রিনাথ বলে, এখন তাহলে আর দেখা করা যাবে না।
এরপর ওরা বাবা মেয়ে চলে আসে একটা বাজারে এবং একটা শরবত খায় ওর মেয়ে। ঠিক তখনই মনির চোখে পড়ে যায় গায়ত্রীর সাথে পড়া একজনকে। তাকেও স্পেশাল ক্লাসের জন্য সিলেক্ট করা হয়েছিল গায়ত্রীর সঙ্গেই, কিন্তু স্পেশাল ক্লাস না করে সে এখানে কি করছে? তখন ওর কাছে যায় মনি এবং জিজ্ঞাসা করে, তোমার না স্পেশাল ক্লাস করার কথা, তাহলে তুমি এখানে কি করছো? সে তখন জানায়, আমি আর স্কুল করব না। কিন্তু এই কথাটা সে কেন বলল এটা কোনোভাবেই বুঝতে পারছিল না মনি। আর ওকে বলে, তুমি কি শরবত খাবে? তারপর বাবার কাছে গিয়ে যখন বলে তখন দেখতে পায় ওই মেয়েটা সেখান থেকে চলে গেছে। ওকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে কিছু হয়তো বা মনির থেকে লুকাচ্ছিল। সন্ধ্যাবেলাতেই দেখা যায় সেই ম্যাডামের বাড়িতে গায়ত্রীকে স্পেশাল ক্লাস করানোর জন্য ডেকে আনা হয়। এখানে আসার পরে ম্যাডাম ওকে বলে, তুমি আগে গোসল করে ফ্রেশ হয়ে আসো। প্রথমে তো গায়ত্রী জানায়, কোনো সমস্যা নেই ম্যাম, সবকিছু ঠিকই আছে। কিন্তু কোনো কথাই শোনে না ম্যাডাম, আর ওকে জোর করতে থাকে। তখন গায়ত্রী গিয়ে গোসল করে আসে। এরপর সেই ম্যাডাম তার কাছে বসিয়ে নেয় গায়ত্রীকে এবং ওর সাথে বাজে ব্যবহার করতে শুরু করে দেয়। ওকে বিভিন্ন জায়গায় বাজেভাবে টাচও করছিল ম্যাডাম। এগুলো আবার কোনোভাবেই ভালো লাগছিল না গায়ত্রীর কাছে। তখন সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তার ম্যাডাম ওকে ভয় দেখিয়ে বলে, যদি তুই এগুলো সহ্য করতে না পারিস তাহলে তোকে কিন্তু আমি পরীক্ষাতে বসতে দেব না। তুই কিভাবে ভালো রেজাল্ট করিস এটা আমি দেখে নেব, কারণ তোকে তো আমি পরীক্ষাতে বসতেই দেব না। এই ব্যাপারটাতে আবার ভয় পেয়ে যায় গায়ত্রী। কিছুক্ষণের মধ্যে সেখান থেকে গাড়ির আওয়াজ শুনতে পাওয়া যায়। এই ব্যাপারটাতে খানিকটা ভয় পেয়ে যায় ম্যাডাম এবং তার সাথে থাকা লোকটা। আসলে এখানে ত্রিনাথ তার মেয়েকে নিয়ে চলে এসেছিল গায়ত্রীকে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে। তারপর গায়ত্রী যখন চলে যাচ্ছিল তখন ম্যাডাম ওকে ভয় দেখিয়ে বলে, যদি তুই ত্রিনাথকে এগুলো সম্পর্কে কিছু বলিস তাহলে কিন্তু আমি আর তোকে পরীক্ষায় বসতেই দেব না। তো তুই চিন্তা করে দেখ যে তুই কি করবি। গায়ত্রীকে দেখে বোঝাই যাচ্ছিল যে ও অনেকটা ভয় পেয়ে গেছে, কিন্তু কিছুই বুঝতে পারে না ত্রিনাথ। তখন ত্রিনাথ ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যেতে শুরু করে। এরপর ম্যাডাম ওই লোকটাকে জিজ্ঞাসা করে, গায়ত্রী কি কিছু বলবে তাকে? সেই লোকটা তখন জানায়, গায়ত্রী তার পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস ম্যাম, এর জন্য আমার মনে হয় না সে কিছু বলবে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটার আওয়াজটা আবারও শুনতে পাওয়া যায়। ত্রিনাথ গাড়ি ব্যাক গিয়ারে দিয়ে সেখানে আবার ফিরে আসে। এই ব্যাপারটা দেখে তো অনেক ভয় পেয়ে গিয়েছিল ম্যাডাম। তবে ত্রিনাথ তাদেরকে অবাক করে দিয়ে একটা কলার কান ওদেরকে ধরিয়ে দেয় আর জানায়, এটাই আমি ভুলে গিয়েছিলাম, আপনি বাচ্চাদের জন্য যা করছেন আপনার এইটুকু তো প্রাপ্য আছেই। তারপর অবশ্য এইটুকু বলেই সেখান থেকে চলে যায় ত্রিনাথ। সেদিন রাত্রেবেলাতেই ম্যাডামের করা সব কাজের কথা মনে পড়ে যায় গায়ত্রীর এবং চমকে গিয়ে তারা ঘুমটা ভেঙে যায়। তখন সে চলে যায় ত্রিনাথের বাড়িতে, গিয়ে ওকে ওর ম্যাডামের সম্পর্কে বলতে থাকে। আমরা ম্যাডামকে যেমনটা ভাবতাম তিনি কিন্তু আসলে একদমই অমন নয়, তিনি খুবই জঘন্য প্রকৃতির একজন মানুষ। কিন্তু এই সময়টাতে ত্রিনাথ অনেকটাই নেশাগ্রস্ত অবস্থাতে থাকায় সে কিছুই শুনতে পায় না, এমনকি বুঝতেও পারে না। আর নেশার ঘরে সে গায়ত্রীকে বলে, তোমার কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, এই পুরো জেলাতে তোমার টপ করতে হবে এবং আমার মেয়েকে তারপরে তুমি শিক্ষা দেবে। এগুলো শুনে গায়ত্রী বুঝতে পারে যে তার পড়াশোনা করার জন্য খুবই আশাবাদী ছিল ত্রিনাথ, আর এজন্য সে কিছুই বলে না আর বাড়িতে চলে আসে। এরপর দেখতে দেখতে চলে আসে আবার সেই পুজোর দিন। 41 দিনের জন্য ওরা পুজোতে বসবে। এই সময়টাতে কোনো মারামারি করা যাবে না ত্রিনাথের, এমনকি কোনো প্রকার লাল পানীয় খাওয়া যাবে না। এটা শোনার পরে ত্রিনাথ একজনকে বলে দেয়, গোটা গ্রামে ঢোল পিটে অ্যানাউন্স করে দাও যে আমি পুজোতে বসবো। এই কয়দিন আমি কোনো ঝামেলা জড়াতে পারবো না, এই জন্য আমার সাথে যাদের ঝামেলা আছে তারা যেন আজকেই আমার সাথে দেখা করে এসে, না হলে কিন্তু আমি আজকের রাতেই সবার খুব বাজে হাল করে ফেলবো। তারপর অবশ্য সেটাই করে সেই লোকটা। ত্রিনাথের সাথে যাদের যাদের ঝামেলা আছে সবার কাছে গিয়ে ঢোল পিটে এগুলোই অ্যানাউন্স করে। কিছুক্ষণের মধ্যেই এক এক করে সবাই আসতে থাকে এবং ত্রিনাথকে বলে, আমরা আপনার সাথে কোনো ঝামেলা চাই না, এই জন্যই আপনার থেকে ক্ষমা চাইতে এসেছি। এই 41 দিনে আমরা আপনাকে একটুও জ্বালাতন করব না, আপনি এটা নিয়ে একদম নিশ্চিন্তে থাকুন। ওর সাথে ঝামেলা হওয়া সবাই আসলে ওর রাজির ছেলে নাগুলো কিন্তু আসেনি। ওর ছেলের হয়ে সে নিজেই এসেছিল এবং ক্ষমা চেয়েছিল ত্রিনাথের কাছে। এই ব্যাপারটা আবার একদমই ভালো লাগে না ত্রিনাথের। সবার কাছে ঢোল পিটিয়ে বলার পরেও কেন নাগুলো আসেনি, এজন্য একটা দা নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে, যেখানে গেলে হয়তোবা সে নাগুলুকে পাবে। যদিও ওকে সেখানে যেতে সবাই বারণ করছিল, কিন্তু কারো কোনো কথা না শুনেই হাতে একটা লাল পানির বোতল নিয়ে চলে যায় সেই দিকে। পরদিন সকালবেলাতেই গ্রামের মধ্যে একটা বস্তার মধ্যে একটা লাশ দেখতে পাওয়া যায়। প্রথমে তো সবাই এটা ভেবেছিল যে এটাও হয়তোবা কোনো একটা মেয়ের লাশ, কিন্তু দেখা যায় এটা আসলে নাগুলুর লাশ। এই ব্যাপারটা দেখে তো ছেলের লাশ ধরে অনেক কান্নাকাটি করতে শুরু করে দেয় রাজি। সে বুঝতে পারছিল যে হয়তোবা ওকে মেরে ফেলেছে ত্রিনাথ।
কারণ সে গতকালকে রাত্রে এখানে বলে গেল যে তার ছেলেকে ও মেরে ফেলবে। এই জন্য সে ত্রিনাথের কাছে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে আর বারবার বলতে থাকে, আমার ছেলেকে তুই কেন মারলি? ওর হয়ে তো আমি তোর কাছে ক্ষমা চেয়েই গিয়েছিলাম। কিন্তু ত্রিনাথ তখন জানায়, আমি তোর ছেলেকে মারিনি। আমি তোর ছেলেকে মারতে চেয়েছিলাম, এটা সত্য, কিন্তু আমি সেখানে পৌঁছানোর আগেই কেউ তাকে আগেই মেরে দিয়েছে। ওকে যে আমি নিজ হাতে মারতে পারিনি, এই দুঃখটা আমার সারা জীবনই থেকে যাবে। এই কথাগুলো শুনে ওর উপরে অনেক রাগান্বিত হয়ে যায় রাজি আর বলতে থাকে, তুই তোর পূজাটা শেষ কর, তারপর আমি তোকে দেখে নেব। তোর সাথে যা বোঝাপড়া আছে তখনই করে নেব আমি। সেই সময়টাতেও ত্রিনাথ অনেক নেশাগ্রস্ত অবস্থাতে ছিল। তারপর গোপীরাজ এসে ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন ত্রিনাথ বলতে থাকে যে গতকাল রাত্রিবেলাতে ওর সাথে কি ঘটেছিল। ত্রিনাথ নেশা করতে করতে হাতে একটা দা নিয়ে গিয়েছিল জঙ্গলের ঠিকই। সেখানে গিয়েই ডাকতে থাকে নাগুলুকে। তখন পেছন থেকে ত্রিনাথকে অ্যাটাক করেছিল নাগুলু। ওদের মধ্যে খানিকটা ফাইট শুরু হয়ে যায়। ত্রিনাথ তো এই সময়টাতে অনেক নেশাগ্রস্ত অবস্থায় ছিল, এই জন্য সে ঠিকঠাকভাবে মারামারিও করতে পারছিল না। এমনকি সে নিচেও পড়ে যায় এক পর্যায়ে। তখন নাগুলু ওকে মারতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ওকে কেউ একজন ধরে ফেলে আর ওর গলাটা এপার থেকে ওপার করে দেয়। ত্রিনাথের চোখের সামনেই মারা যায় নাগুলু। কিন্তু যেহেতু ওই সময়টাতে অনেক নেশাগ্রস্ত অবস্থায় ছিল ত্রিনাথ, এই জন্য সে খুনির মুখটা ভালো করে দেখতে পায়নি। যদিও খুনির মুখটা ওই সময়টাতে একটা টুপি দিয়ে ঢাকা ছিল। এই কথাটা বলে সে তো অনেক মন খারাপ করেছিল। দেখা যায় ত্রিনাথের মেয়ে মনিও এই কথাগুলো শুনছিল। তার মনটাও খুবই খারাপ হয়ে গিয়েছিল যে ওর বাবা কেন এতটা নেশা করে। গত রাতে যদি তার বাবার কিছু হয়ে যেত তখন তারা কি নিয়ে বাঁচত। এজন্য কিছুক্ষণ পরে বাবার কাছে চলে আসে মেয়ে মনি আর বাবাকে বলতে থাকে, তুমি কেন এই নেশাপানি করো বাবা, আমাকে বলো তো। আমি তো এতদিন ভাবতাম যে তুমি হয়তোবা নেশা করলে তোমার শক্তি বাড়ে, কিন্তু এখন তো আমি দেখছি তোমার কষ্ট আরো বেশি বেড়ে যায়। তুমি কি আমাকে কথা দিতে পারবা যে তুমি এখন থেকে আর কোনোদিন নেশাপানি করবে না? কোনোভাবে আমি চাই না তোমাকে যেন আমি হারিয়ে ফেলি। তখন অবশ্য ত্রিনাথ তার মেয়েকে কথা দেয় যে আজ থেকে সে আর কোনোদিনও এই নেশাপানি ছুঁয়েও দেখবে না। তার কাছে থাকা একটা বোতলও সে তখন ভেঙে ফেলে। আর যেহেতু সে তার মেয়েকে কথা দিয়েছিল, এই জন্য এই কথাটা কোনোভাবেই ভাঙবে না, কারণ সে তার মেয়েকে অনেক বেশি পরিমাণে ভালোবাসত, এমনকি তার নিজের জীবনের চাইতেও বেশি। পরদিন সকালবেলাতেই শুরু হয়ে যায় ওদের পুজো। খুব ধুমধাম করেই এখানে সবকিছু হচ্ছিল। প্রতি বছরের ন্যায় এবারেও সবকিছু ভালোভাবেই সম্পন্ন হচ্ছিল। দেখতে দেখতেই কেটে যায় কয়েকদিন। একদিন রাত্রেবেলাতেই গায়ত্রী তার স্পেশাল ক্লাস শেষ করে। তখন ওই লোকটা তাকে বাইকে করে ওর গ্রামে পৌঁছে দিয়ে আসে। তখন সেখানেই দাঁড়িয়েছিল ত্রিনাথ এবং তার মেয়ে মনি। গায়ত্রীকে দেখে বোঝা যাচ্ছিল তার মনটা একদমই ভালো নেই এবং সে কিছু যেন একটা ওদের থেকে লুকাচ্ছে। যদিও মনি ব্যাপারটা বুঝতে পারছিল, কিন্তু ত্রিনাথকে বললে সে জানায়, এমন কিছুই হয়নি। কারণ যদি গায়ত্রীর সঙ্গে কিছু হইতো তাহলে সে প্রথমেই আমাকে ব্যাপারটা জানাতো। এরপর সেখান থেকে চলে যায় গায়ত্রী। পরদিন আবারও ত্রিনাথ চলে যায় পূজা পাঠ করতে। সেদিন স্কুলে যাওয়ার সময় ওই মেয়েটিকে দেখতে পায় মনি, যার সঙ্গে স্পেশাল ক্লাস করার কথা ছিল গায়ত্রীর। আর সেদিন বাজারের মধ্যেও ওই মেয়েটিকে দেখেছিল মনি এবং তার সাথে খানিকটা কথাও বলেছিল। তখন ওর কাছে গিয়ে মনি বসে এবং ওকে জিজ্ঞাসা করে, কেন তুমি স্পেশাল ক্লাস করছো না, আর স্কুলই বা তুমি কেন সেরেছো? প্রথমে তো কিছুই বলতে চাইছিল না ওই মেয়েটা, কিন্তু পরে সবকিছুই খুলে বলে সে মনিকে। কিন্তু চলে যাওয়ার সময় সে জানায়, এই কথাটা যে আমি বলেছি এটা যেন কেউ জানতে না পারে, তাহলে কিন্তু অনেক বড় মাপের একটা ঝামেলার মধ্যে আমাকে পড়তে হতে পারে। এরপর সেদিন স্কুল থেকে ফিরে এই ব্যাপারটা বাবাকে জানানোর জন্য উতলা হয়ে পড়ে মনি। কিন্তু আচমকাই প্রথমবারের মতো ওর পিরিয়ড শুরু হয়ে যায়। এই জন্য বাবার সাথে তাকে আর কোনোভাবেই দেখা করতে দেয় না ওর মা, আর বলতে থাকে, তোমার যা বলার আছে বাবাকে সেটা তুমি ভালো হলে তারপর বলো। বাসের মধ্যে সেদিন যে ওই মেয়েটা কী কথা বলেছিল সেটা একটু সামনের দিকে গিয়েই জানতে পারা যাবে। এরকম করতে করতে পার হয়ে যায় আরও 2 দিন। একদিন সন্ধ্যাবেলাতে মনি তার মাকে বলে, আজকে আমি বাবাকে একটু দূর থেকে হলেও দেখতে চাই, অনেক দিন ধরে আমি বাবাকে দেখি না। ওর মা তো প্রথমে না না করছিল, কিন্তু পরে মেয়ের জিদের কাছে তিনি আর পেরে ওঠেন না, আর ওকে নিয়ে ওর বাবার সাথে দেখা করানোর জন্য যান। ওরা যখন সেখানে গিয়ে পৌঁছে ঠিক তখনই গাড়ি নিয়ে সেখান থেকে মন্ত্রীকে ইনভাইট করার জন্য চলে যায় ত্রিনাথ। এই জন্য বাবার সাথে আর কথা হয় না মনির। সেদিন রাত্রেবেলাতেই গায়ত্রীকে বাড়িতে বাইকে করে রাখতে আসছিল সেই লোকটা। এরপর একটা ব্রিজের ওপর এসে ওর গাড়ির তেলটা ফুরিয়ে যায়। তখন গায়ত্রীকে এই ব্রিজের ওপরে একা একা রেখে সে তেল আনার জন্য যেতে চায়। তখন গায়ত্রী বলে, আমি এখানে একা থাকতে পারবো না, আমার ভয় করছে। কিন্তু ওকে ধমক দিয়ে সেখানে রেখেই চলে যায় তেল আনার জন্য সেই লোকটা।
কিছুক্ষণের মধ্যে গায়ত্রী খেয়াল করে দেখতে পায় সেখানে ওই 4 জন দুষ্টু লোক আসতেছে। তখন সে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে ব্রিজের নিচে। সেই 4 জন দুষ্টু লোক ওদিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই একজনের হিসু করার প্রয়োজন পড়ে। তখন সে ব্রিজের ওই সাইডটাতে গিয়ে দেখতে পায় গায়ত্রীকে। তারপর সবাইকে ডেকে এনে দেখায়। ওদের ভাবসাব দেখে বোঝা যাচ্ছিল গায়ত্রীর সাথে হয়তোবা তারা খারাপ কিছু করতে চাইছে। রাত অনেক হয়ে গেল, এখনও গায়ত্রী বাসায় ফেরেনি। এজন্য ওর মা তো অনেক টেনশনে পড়ে যায় আর তার বাবাকে কল দিয়ে ব্যাপারটা জানায়। সাথে সাথেই তিনি চলে আসেন বাড়িতে এবং চিন্তা করতে থাকেন যে তার মেয়েকে এখন সে কোথায় গেছে। শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না গায়ত্রীকে। এরপর এই কথাটা ত্রিনাথের কানে গিয়েও পৌঁছায়। তখন সেও চলে আসে গায়ত্রীকে খোঁজার জন্য। গ্রামের সবাই মিলে খুঁজেও কোনোভাবেই পাচ্ছিল না গায়ত্রীকে। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। হঠাৎ করেই খবর আসে বনের মধ্যে নাকি একটা লাশ পাওয়া গেছে। তখন সবাই মিলে সেখানে যায় সেই লাশটা দেখার জন্য যে এটা কার লাশ। গুরুরাজ সেখানে যায় দেখার জন্য। সে দেখে তো একদম হতবাক হয়ে যায় এবং ফিরে আসে। এরপর ত্রিনাথের বউ যায় এবং দেখেই অনেক কান্না করতে শুরু করে সেই মেয়েটার লাশটা ধরে। তবে কেন জেনে গুরুরাজ একদমই কান্না করেনি। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ত্রিনাথ। এসেই বলতে থাকে, এখানে নাকি একটা লাশ পাওয়া গেছে, এটা কার লাশ? আমাকে এবার এটা বলবেন না যে এটা গায়ত্রীর লাশ। আমি জানি আমার গায়ত্রী মা ভালোই আছে। তখন সে তার বউকে গিয়ে জিজ্ঞাসা করে এই ব্যাপারটা নিয়ে। ত্রিনাথের বউ তখন কান্না করতে করতে ত্রিনাথকে জানায়, ওটা হলো আমাদের মেয়ে মনির লাশ। এই কথাটা শুনে হকচকিয়ে যায় ত্রিনাথ। সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। ওর পায়ের তলা থেকে যেন সকল মাটি সরে যায়। এখানে তার মেয়ের লাশ কিভাবে আসতে পারে? হারিয়ে গিয়েছিল তো গায়ত্রী, তাহলে মনি কিভাবে মারা গেল? সে যেন তার চোখ কান কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছিল না। আর শুধু ভাবতে থাকে তার মেয়ে হয়তোবা এখানে ঘুমিয়ে আছে। আসলে বেশি কষ্ট পাওয়ার জন্য সে একদম পাগলের মতো আচরণ করতে শুরু করেছিল। এরপর তার মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তার গোসল সম্পন্ন করানো হয়। ওর শেষ কার্যটা খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে, না হলে আত্মা নাকি কষ্ট পাবে। কিন্তু ব্যাপারটাতে কোনোভাবেই রাজি হতে পারছিল না ত্রিনাথ, কারণ সে তো এটা মেনেই নিতে পারছিল না যে তার মেয়ে মারা গেছে। এরপর সে মনে মনে ভাবছিল তার মেয়ের হয়তোবা এই দশা করেছিল রাজি, কারণ যেহেতু রাজি মনে করেছিল তার ছেলেকে মেরে ফেলেছে ত্রিনাথ, এজন্যই হয়তোবা তার ছেলের মৃত্যুর বদলা নেওয়ার জন্য ত্রিনাথের মেয়েকে সে নিজেই মেরে ফেলেছে বা লোক দিয়ে মারিয়েছে। এজন্য সে তখনই চলে আসে রাজির বাড়িতে, কিন্তু দেখতে পায় রাজির বাড়ির বাইরে থেকে তালা দেওয়া। প্রথমে সে মনে করেছিল যে রাজি হয়তোবা বাড়িতে নেই আর পলায়ন করেছে। সেখান থেকে যখন ত্রিনাথ চলে যাচ্ছিল তখনই ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পায়। দেখা যায় রাজি ঘরের ভেতরেই ছিল। তখন দরজাটা ভাঙার ব্যবস্থা করতে থাকে ত্রিনাথ। এই ব্যাপারটাতে রাজি পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ঘরের ভেতরে ঢুকেও ত্রিনাথ কাউকেই খুঁজে পায় না। এরপর সেখান থেকে তিনি বাজারের ভেতর দিয়ে যেতে থাকে। হঠাৎ করেই ওই দুষ্টু 4 জনের মধ্যে একজনকে দেখতে পায় ত্রিনাথ। কেন জানি ওকে দেখেই দৌড়াতে শুরু করে দেয় সেই দুষ্টু লোকটা। তখন অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে ওকে ধরে ফেলে এবং মারধর করতে শুরু করে দেয় ত্রিনাথ। তারপর ওকে জিজ্ঞাসা করতে থাকে, তুই আমাকে দেখে কেন পালালি? তখন সেই লোকটা জানায়, আমরা গায়ত্রীর সঙ্গে খারাপ কিছু করিনি। এটা শুনে খানিকটা হতবাক হয়ে যায় ত্রিনাথ এবং জিজ্ঞেস করে, তোরা কি করতে চাইছিলি ওর সাথে, আর কোথায় দেখা হয়েছিল ওর সাথে তোদের? তখন সেই লোকটা বলতে থাকে, গতকালকে সন্ধ্যাবেলাতে আমরা যখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম তখন আমরা দেখতে পাই গায়ত্রীকে। ওর সঙ্গে অবশ্য আমাদের খারাপ কাজ করারই উদ্দেশ্য ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে এমএলএর গাড়ি চলে আসে এবং তিনি গায়ত্রীকে তুলে নিয়ে চলে যান। এই কথাটা শুনে কেমন জানি খটকা লাগে ত্রিনাথের, কারণ গায়ত্রীকে যে এমএলএ রেখে গেছে এটা সম্পর্কে সে তো জানতোই না। সবাইকে তো এটাই বলা হয়েছিল যে গায়ত্রী নাকি স্পেশাল ক্লাস করার সময় অজ্ঞান হয়ে গিয়েছিল, এজন্যই ওর ফিরতে দেরি হয়েছে। সেদিন সন্ধ্যাবেলাতেই ত্রিনাথের মোবাইলটা ওর কাছে দিয়ে যায় ওর এক বন্ধু। আসলে পূজা চলাকালীন সময়ে ওর ফোনটা পানিতে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল, সেটা ঠিক করে এনে দেয় ওর বন্ধু। তখন সেই মোবাইলে থাকা মেয়ের ভয়েস নোটগুলো শুনতে থাকে ত্রিনাথ। এগুলো শুনতে শুনতে হঠাৎ করেই এসে একটা মেয়ের ভয়ার্ত কণ্ঠ শুনতে পায়। তারপর এমন কিছু শুনে ফেলে যেটা শোনার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। এরপরে সে কল করে গোপীরাজুকে আর তার জন্য কিছু খাবার নিয়ে পুকুরটার পাশে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে গোপীরাজু তার জন্য খাবার নিয়ে। তখন আচমকাই ত্রিনাথ মোবাইলের ভয়েস নোটটা ছেড়ে দেয়। সেখানে শোনা যায় ওর মেয়ে মনি বলছিল, আমাকে গোপীরাজু আঙ্কেল মেরে ফেলবে বাবা। এই কথাটা শুনে থ লেগে যায় গোপীরাজু আর ত্রিনাথকে বলে, আমি আমার মেয়ে এবং মেয়ের মায়ের সঙ্গে একবার দেখা করে আসি।
সে যখন এটা বলে চলে যাচ্ছিল তখন ওর হাতটা ধরে ফেলে ত্রিনা তারা জিজ্ঞাসা করে কি ঘটেছিল সেদিন রাত্রেবেলাতে। তখন বলতে শুরু করে দেয় গোপীরাজু। সেদিন সন্ধ্যাবেলাতে যখন তার মেয়ে গায়ত্রী হারিয়ে গিয়েছিল ঠিক তখনই ওর কাছে ইমেলের কল আসে। তিনি ওকে শিক্ষকের বাড়িতে আসতে বলেন। কিছুক্ষণের মধ্যেই গোপীরাজু চলে যায় শিক্ষকের বাড়িতে, যেখানে গায়ত্রীর স্পেশাল ক্লাস হওয়ার কথা ছিল। সেখানে যাওয়ার পরে গোপীরাজু এইটা দেখতে পায় যে তার মেয়ে বাজে অবস্থায় পড়ে আছে। ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে ওর সাথে খারাপ কিছু করা হয়েছে। এই ব্যাপারটা দেখে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন এমএলএ বলতে শুরু করে, আমার একটা সমস্যা আছে। স্কুল পড়িয়া ছোট মেয়েদের দেখে আমি আকর্ষিত হই, তাদের সাথে থাকতে আমার খুব ভালো লাগে। আর আমাকে সাহায্য করে এই ম্যাডাম। স্পেশাল ক্লাসের কথা বলে এখানে সব মেয়েগুলোকে নিয়ে আসে আর আমি ওদের সাথে ফুর্তি করি। আমি অনেকজনের সঙ্গে এই কাজটা করেছি, শুধু সেই 4 জনকে আমি মেরে ফেলেছিলাম যারা আমার সাথে ওই খারাপ কাজগুলো করতে চায়নি এবং অনেক কথা বাড়িয়েছে। এমন একদিন আমি স্কুলে গিয়েছিলাম একটা মেয়েকে সিলেক্ট করার জন্য। সেদিন যখন সেখান থেকে চলে আসতেছিলাম ঠিক তখনই তোমার মেয়ে ওখানে এসে আমাকে ধন্যবাদ জানায়। তখন ওকে দেখে তো আমার মনে ধরে যায়। তারপর আমি ব্যাপারটা ম্যাডামকে বলি আর তিনি সব কিছু ব্যবস্থা করে দেন। এবার প্রথম দিন সে যখন এসেছিল তখন আমি ওর সাথে কিছু করতে যাব ঠিক তখনই সেখানে ত্রিনাথ আসাতে আমি আর কিছুই করতে পারিনি। তোমার মেয়ে কিন্তু অনেক ভালো, এর জন্য সে কাউকেই ব্যাপারটা জানায়নি। এরপর একদিন রাত্রেবেলাতে আমি যখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই দেখতে পাই ওই 4 জন লোক তোমার মেয়েটিকে কিছু একটা করার ট্রাই করছে। তখন সেখান থেকে তোমার মেয়েকে আমি নিয়ে চলে আসি এই ম্যাডামের বাড়িতে এবং সেই কাজটা করি ওর সাথে। এরপর দেখা যায় ত্রিনাথের মেয়ে মণি সেই মেয়েটির সাথে করে ওই শিক্ষকের বাড়ির উদ্দেশ্যে রওনা করে। তারা এখান থেকে গায়ত্রীকে উদ্ধার করে আনার জন্য বেরিয়েছিল। ওরা দেওয়াল টপকে যায় শিক্ষকের বাড়ির মধ্যে, গিয়ে দেখতে পায় যে এমএলএ গায়ত্রীর সঙ্গে খারাপ কাজটা করার ট্রাই করছে। ওরা এই ব্যাপারটা যে দেখে ফেলেছে এটা আবার জেনে গিয়েছিল ওরা এবং এদেরকে ধরার জন্য চেষ্টা করে, কিন্তু তারা সেখান থেকে দেওয়াল টপকে আবারও পালিয়ে যায় আর ওদেরকে ধরতে সক্ষম হয় না এরা। এরপরে আমি তোমাকে কল দিই এবং এখানে ডেকে আনি। এখন তোমার কাছে চয়েস 2টা। ত্রিনাথের মেয়েকে ডেকে তুমি এগুলো যেন সে বাড়িতে না বলে এটা বোঝাবে, আর যদি না পারো তাহলে তোমার মেয়ের এই ভিডিওগুলো আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব। এখন সিদ্ধান্ত তোমার যে তুমি কি করবা। এর পরপরই গোপীরাজু চলে আসে ত্রিনাথের বাড়িতে এবং মনির সাথে দেখা করে। সেখানে গোপীরাজুকে দেখেই মনি সবকিছু খুলে বলতে থাকে যে কি ঘটেছিল সেদিন ওখানে। তখন ওকে সাথে করে গোপীরাজু চলে আসে ওই ব্রিজটার ওপরে। দেখা যায় সেখানে আগে থেকে এমএলএর গাড়ি নিয়ে বসে সে অপেক্ষা করছিল। তখন এমএলএর গাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয় মনিকে আর বোঝাতে থাকে যে এই ব্যাপারগুলো সে যেন তার বাবাকে না জানায়। কিন্তু মনির বাবা তোকে এমন শিক্ষা দেয়নি। তাকে সবসময় তার বাবা বলতো কখনো অন্যায় হলে সেটার প্রতিবাদ করবা এবং সেই ব্যাপারটা বড় কাউকে জানাবা তৎক্ষণাৎ। এই জন্য সে কোনোভাবেই ব্যাপারটা মানতে পারছিল না। অনেকক্ষণ এই ব্যাপারটা দেখার পরে এমএলএ গোপীরাজুকে বলে, এখন তোমার কাছে 2টা উপায় আছে। হয়তোবা তুমি তোমার মেয়েকে বাঁচাবে, নয়তোবা এই ত্রিনাথের মেয়েকে। যদি তুমি তোমার নিজের মেয়েকে বাঁচাতে চাও তাহলে এই মেয়েটিকে তোমার মেরে ফেলতে হবে নিজ হাতে। এই কথাটা শুনে সেখান থেকে এমএলএর পিছে পিছে বেরিয়ে যায় উনি এবং ওর কাছ থেকে রিকোয়েস্ট করতে থাকে যে এটা যেন সে না করে আর মনিকে যেন সে না মারে। কিন্তু কোনোভাবেই এমএলএ ব্যাপারটা বুঝতে চাইছিল না। তখন আবারও গাড়ির ভেতরে চলে আসে গোপীরাজু আর বোঝাতে থাকে মনিকে, কিন্তু কোনোভাবেই ব্যাপারটা বুঝতে চাইছিল না মনি, কারণ সে তার বাবাকে বলে দেবে এটা ডিসাইড করেছে। এজন্য এক পর্যায়ে ওকে মেরে ফেলতে বাধ্য হয় গোপীরাজু, কারণ নিজের মেয়েকে তো তার বাঁচাতে হবে। এরপর সেই লাশটা নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে আসে। আর যখন গোপীরাজু বাহিরে গিয়েছিল এমএলএর সাথে কথা বলার জন্য ঠিক তখনই মনি তার ফোন থেকে তার বাবাকে এই ভয়েস নোটটা পাঠিয়েছিল। এই কথাগুলো শুনে অনেক বাজে অবস্থা হয়ে যায় ত্রিনাথের। তখন সে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে গোপীরাজুর দিকে। সে তখন ত্রিনাথকে বলে, আমি আমার মেয়েকে সবকিছু লুকানোর শিক্ষা দিয়েছি, এর জন্য আমার মেয়ে এখনো জীবিতই বেঁচে আছে। আর তুমি তোমার মেয়েকে একদম সাহসী করে গড়ে তুলেছ, আর ঠিক এই কারণেই মারা গেছে তোমার মেয়ে। এর পেছনে একমাত্র এবং শুধুমাত্র দায়ী তুমি নিজেই। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় ত্রিনাথ এবং সেখানেই মেরে ফেলে গোপীরাজুকে। এরপর সে কয়েকজন মেয়েকে নিয়ে চলে যায় সেই শিক্ষিকার বাড়িতে। সেখানে গিয়ে ওদেরকে হুমকি ধামকি দিয়ে কল করায় এমএলএকে আর বলে এখানে একটা নতুন মেয়ে আসে, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কিন্তু এখানে চাইলে আসতে পারেন। কিন্তু ব্যাপারটা খানিকটা খটকা লাগে এমএলএর, এই জন্য সে তার কিছু সাঙ্গুপাঙ্কু নিয়ে এসেছিল। ওদের সাথে তুমুল ফাইট শুরু হয়ে যায় ত্রিনাথের। অনেকক্ষণ ধরে এই ফাইটটা চলমান থাকে। এখানে ত্রিনাথ যেন একদম রাক্ষসে পরিণত হয়েছিল, সবাইকে সে একদম জানেই মেরে ফেলছিল। অনেকক্ষণ ধরেই এখানে মারধর করে ত্রিনাথ। দেখতে দেখতে এখানে থাকা সবাইকেই মেরে ফেলে সে।
এবার হচ্ছে এমএলএর পালা। আস্তে আস্তে উঠে যায় ছাদের ওপর। তখন পাশ থেকে একটা দা তুলে নেয় এমএলএ এবং একটা মেয়ের গলায় ধরে সেখান থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু ত্রিনাথ মেয়েদেরকে বলে দেয়, তোমরা কি চাও যে এই শয়তানটা বেঁচে থাকুক আর তোমরা সারা জীবনই ভয় নিয়ে বেঁচে থাকবে? যদি না চাও তাহলে তোমাদের ফয়সালা তোমরা নিজেরাই করো। তখন সেই মেয়েগুলো মারতে শুরু করে দেয় এমএলএকে। অনেকক্ষণ মারধর করার পরে সেখান থেকে কোনোভাবে ছুটে চলে আসে এমএলএ এবং সেখানে গিয়ে ত্রিনাথকে বলতে থাকে, তুই একজন এমএলএকে মারতে যাচ্ছিস, তাহলে কি তুই বাঁচতে পারবি? তোর কি দশা করবে আমার লোকজনেরা, এটা তুই চিন্তাও করতে পারছিস না। আরও অনেক কথা শোনায় ত্রিনাথকে। তখন এই ব্যাপারগুলোতে খুবই রাগান্বিত হয়ে যায় ত্রিনাথ। ওর মাথা থেকে শরীর একদম আলাদা করে ফেলে। সেটা আবার একদম নিচেই গিয়ে পড়ে শিক্ষিকার সামনে। দেখা যায় তাকেও বেঁধে রেখেছিল ত্রিনাথ। তারপরে শিক্ষিকার সাথে সেই লোকটাকে মেরে ফেলে এবং সেই শিক্ষিকাকে বলে, একজন শিক্ষকের মর্যাদা হচ্ছে মা বাবার পরেই, আর আপনি যখন এই কাজ করেন তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা বলেই ওকে মেরে ফেলে অনেক কষ্ট দিয়ে। তারপর সেই মেয়েদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় ত্রিনাথ। যেহেতু এগুলোর কোনো প্রমাণ ছিল না, এর জন্য কিছুই করতে পারে না ত্রিনাথ। নিজের মেয়ের হত্যার চরম প্রতিশোধ নিল এক বাবা। এরপর গিয়ে তার মেয়ের শেষ কার্য সম্পন্ন করে ত্রিনাথ। যদিও তার মেয়ে মারা যাওয়ার সময় অনেক কষ্ট পাচ্ছিল, তারপরে সবাইকে যেহেতু সে মেরে ফেলেছে এই জন্য ওর খানিকটা শান্তি লাগছিল। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। 2 দিন আগে আর পরে যারা খারাপ কাজ করে তারা ধরা পড়বেই পড়বে এবং তাদের বিচারও হবে অনেক বাজে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।